ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় বসলাম। দরজার ওপাশে ইসুফের কথা শুনতে পাচ্ছি। মনে হলো ওর বাবার সাথে কথা বলছে। আড়ি পেতে আমি কখনো কারো কথা শুনিনি, কিন্তু এখানে কথাগুলো রুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। কিরে বাবু, এত রাতেও ঘর থেকে বেরিয়ে এলি কেন? ও ঘরে ঘুমাবি না? ইসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, না বাবা, আমি স্টাডি রুমেও ঘুমাবো। কেন, কোনো সমস্যা? সমস্যা কিনা জানি না, তবে আমাদের বিয়েটা সঠিক হয়নি। কি বলছিস তুই? তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। না বাবা, আমি একটুও ভুল করছি না। তোমার কর্মচারী রাজন তার বোনের সাথে আমার বিয়ে দেননি। তাহলে ওকে? ও রাজনের স্ত্রী জুলেখা। আমি তোর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। ও কি পাগল নাকি জুয়ারি যে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিয়ে দিবে? মায়ের বুদ্ধিতে করছে, বুঝলাম না। তুমি যখন ওকে আমার জন্য মেয়ে দেখতে বলেছিলে, ও তখন বাড়িতে গিয়ে মায়ের সাথে আলোচনা করে। ওর মা তোমার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের লোভ সামলাতে পারেনি, রাজনের কাছে ওর বোনের কথা বলে। কিন্তু তুমি যে ক্যাটাগরির পাত্রী চেয়েছো, ওর বোন সেই মাপের নয়। সেক্ষেত্রে রাজন বলে তুমি হয়তো ওর বোনের ক্ষেত্রে রাজি হবে না। তখন ওর মা বলে জুলেখা পাত্রী হিসাবে আমাদের দেখাবে। এরপর আমরা রাজি হলে নির্দিষ্ট দিনে ওর বোনের সাথে আমার বিয়ে হয়ে যাবে। সমস্যা হলে তুমি যে পাত্রী দেখার দিন বউ তুলে আনবে, এটা ওরা ভাবতে পারেনি, যার ফলে ওদের কূটবুদ্ধি সফলতা পায়নি। রাজন তো আমাদের সাথে প্রতারণা করেছে। যাই হোক, আমার জন্য মনে হয় ভালোই হয়েছে। জুলেখাকে আমার ভালোই লেগেছে। ওর বাবা সবটা শুনে কি বলল সেটা জানার জন্য দরজার পাশে কান পেতে দাঁড়ালাম। আসলে আমি খুব অস্থিরতায় ভুগছি। যদি এরা আমাকে গ্রহণ না করে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি মনে আল্লাহকে বললাম, মাবুদ, তোমার এত বড় পৃথিবীতে আমার একটা থাকার জায়গা করে দাও, যেখানে আমি যেন নিশ্চিন্তে বাস করতে পারি। কথার আওয়াজ ভেসে আসছে, কান খাড়া করা শোনার চেষ্টা করলাম। তুই কি সিদ্ধান্ত নিবি? ওনাকে আমার পছন্দ হয়েছে। উনি যদি রাজনকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমার সাথে ওনার বিয়েতে কোনো বাধা থাকবে না। জুলেখা কি রাজি হবে? ডিভোর্সের ক্ষেত্রে তেমন কোনো আলোচনা হয়নি, তবে ও বাড়িতে আর ফিরে যাবে না তা আমাকে জানিয়ে দিছে। আর ফিরে যাবেই বা কেন? মায়ের কথার প্রভাবিত হয়ে যে স্বামী নিজের বউয়ের সাথে এরকম আচরণ করতে পারে, তাকে ডিভোর্স দেওয়া উচিত। তবে তোমার রাজন সুবিধার মানুষটা জুলেখাকে এ বাড়ি থেকে পালাতে বলেছিল। ও পালিয়ে না গিয়ে আমাকে সব সত্যিটা বলে দিয়েছে। জুলেখার এই আচরণ আমার ভালো লেগেছে। যাক, বড় অসম্মানের হাত থেকে বেঁচে গিয়েছি। তবে এর শাস্তি রাজনকে পেতে হবে। দুজনে নীরব হয়ে আছে। মৌনতা ভেঙে ওর বাবা বললেন, উপর থেকে কোনো মানুষকে দেখে তার ভিতরটা চেনা যায় না। রাজনকে আমি ভীষণ পছন্দ করতাম। এত অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ওকে আমার খুব সংগ্রামী মনে হতো। যারা জীবনে সংগ্রাম করে বেঁচে থাকে তারা মানুষ হিসেবে সৎ হয়। অথচ রাজনের ক্ষেত্রে আমি ভীষণ শখ। প্রতিটি মানুষের একটা খারাপ দিক থেকে বাবা। রাজনের খারাপ দিক হলো ওর মায়ের কথায় প্রভাবিত হয়। এটা তুই কি করে বললি? বাবা মায়ের কথার প্রভাবিত হয় দোষের কেন হবে? তবে যাচাই করতে তো সমস্যা নেই। কথাটা সঠিক না ভুল তারপর সঠিক যুক্তি দিয়ে বাবা মাকে বোঝানো। যাক, যা হবার হবে গেছে। এখন জুলেখা কি ওর বাবা মায়ের কাছে পৌঁছে দিবি? বাবা, এই পৃথিবীতে ওর কেউ নেই। ছোটবেলায় বাবা মাকে রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছে। বাবা, তুমি কি জুলেখাকে এ বাড়িতে থাকার অনুমতি দিবে? কেন দিব না? কিন্তু যদি কোনো ঝামেলা হয়? মনে হয় না হবে না। তারপর জুলেখার সাথে আলোচনা করে নিব। এরপর আর কোনো কথা শুনতে পেলাম না। ওদের পায়ের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো ওরা কেউ এখানে নেই। আমি বারান্দায় এসে বসলাম। আকাশের অস্ত যাওয়া চাঁদের দিকে তাকালাম। ঝিরঝির ঠান্ডা বাতাস বইছে। লনের গাছগুলো সে হাওয়ায় নড়ছে। অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। বিছানায় শুইতে ইচ্ছা করছে না। আমার একটা খারাপ অভ্যাস আছে, বিছানা চেঞ্জ হলে ঘুম আসে না। তারপর রুমে এসে মনে হলো এই ঘর তো আমার না। এই বিছানায় শোয়ার অধিকার এখনও আমার হয়নি। ডিভাইনের উপর আতশোয়া হয়ে বসে রইলাম। 1-2 ঘন্টার আলাপে মানুষ চেনা যায় না, তবে কিছুটা ধারণা করা যায়। মানুষটাকে বড্ড আপন আপন লাগছে। আচ্ছা, রাজন তো অনেক আপন লাগতো। এত ভালোবেসে বিয়ে করলাম, অথচ বিয়ের পর কীভাবে বদলে গেল? আমি কি ভুল ভেবেছিলাম? ভাবতাম এই মানুষটা বিয়ের আগে যতটা আমার আপন হয়েছে, বিয়ের পর হয়তো আরও বেশি আপন হবে। অথচ বিয়ের পর ততটা দূরত্ব তৈরি হয়ে গেল। বিয়ের পরের দিনের পর দিন ওই সংসারে নিজেকে
অপাংতেও মনে হতে লাগলো। মাঝে মাঝে ভাবতাম রাজন কি আমাকে সত্যি ভালোবেসেছিল, নাকি আমি এতিম বলে আমাকে করুণা করে বিয়ে করছিল। সে কারণে ও বড় নিশ্চিত ছিল শত অত্যাচার সহ্য করেও আমাকে তো ওখানেই পড়ে থাকতে হবে। বিয়ে করে আমার অনেক বড় উপকার করছে, সুতরাং ওর কাছে আমার আর কিছুই চাইবার নাই। না, ওর কথা আর ভাববো না। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ইউসুফ নাম দিয়ে সার্চ করলাম। অনেকগুলো ইউসুফ চৌধুরী নাম সামনে আসলো। আমি ছবি দেখে ওর প্রোফাইলে ঢুকলাম, স্ক্রল করতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে অবাক হলাম। ইউসুফের সাথে মেয়েটা খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে। মনে হলো ওর স্ত্রী হবে। তবে অবাক করার বিষয়, আসলে ওই মেয়েটার সাথে আমার চেহারার অদ্ভুত মিল আছে। বিশেষ করে কপাল থেকে চোখ পর্যন্ত একই রকম। ইউসুফ তাহলে মিথ্যে বলেনি। আচ্ছা, ওনার অন্তরে এখনও নিজের স্ত্রীর জন্য ভালোবাসা বিদ্যমান। সেখানে নতুন করে আমাকে কিভাবে ভালোবাসবে? নাকি ইউসুফের কাছে আমাকেও সারা জীবন ফেলনা হয়ে থাকতে হবে? এরপরে আমার জীবনের সময়গুলো দ্রুত পার হতে লাগলো। রাজনকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। ও ডাকযোগে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিছিল। যাক, শেষ পর্যন্ত এতটুকু আত্মসম্মান বোধ দেখাতে পেরেছিল। তবে আমার বিষয়টা বাড়িতে গোপন রাখা হয়েছিল। ঘরের 4-5 জন কাজের লোক, দারোয়ান, ড্রাইভার সবাই জানতো আমি রাজনের বোন। তবে রাজনের চাকরি ছেড়ে দেওয়াতে অফিসের কানাঘুষো চলতো। এর মাঝে 7 দিন পার হয়ে গেল। আমি রাজনের কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি। রুমের লাইট অফ করে বারান্দায় এসে বসলাম। রাত 10টা বাজে। এতই পুরো বাড়ি নীরব। এরা খুব নিয়মতান্ত্রিক। রাত 8টার মধ্যে ডিনার সেরে ফেলে। চারিদিকে বেশ অন্ধকার হয়ে আছে। লনের গাছগুলো ভৌতিক লাগছে। এখন কৃষ্ণপক্ষ চলছে। রাত গভীর, চাঁদের আলো ফুটে। দরজায় কড়া নাড়ার শব্দ। উঠে এসে দরজা খুলে দেখলাম ইসুফ আসছে। আমাকে দেখে একগাল হাসি দিয়ে বলল, লাইট অফ করে শুয়ে আছেন? শরীর ভালো আছে তো? ভালো আছি। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি মোবাইল ওপেন করে দেখি রাত 12টা বাজে। মনে মনে ভাবলাম, বারান্দায় 2 ঘন্টা সময় পার হয়ে গেলে টেরও পেলাম না। আমি অবাক হয়ে বললাম, এত রাতে কোথায় যাবেন? পুরান ঢাকায়। ওখানে খাসির পায়া দিয়ে লুচি খাবো। আমি আমতা আমতা করছিলাম। উনি হয়তো সেটা বুঝতে পারেন। সে কারণে বললেন, আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাব, ভয়ের কিছু নেই। আসলে ভয় ডর বলে কথা না। এত রাতে আমি কখনো ঢাকা সিটিতে বেরোইনি। তবে ওনার মনটা ওনার সঙ্গ নিতে চাইছে। আমি একটু রেডি হয়ে আসছি। খুব বেশি সময় দিতে পারবো না। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামুন। আমি নিচে হলরুমে অপেক্ষা করছি। আমি একটা পার্পেল কালারের টাঙ্গাইল সুতি শাড়ি পরলাম। চুলগুলো পরিপাটি করে একটা হাত খোপা বেঁধে নিলাম। চোখ ভর্তি কাজল পরলাম। চোখে কাজল দিতে গিয়ে মনে পড়লো, একসময় কাজল পরতাম রাজনের জন্য। আজ কার জন্য পড়ছি? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। তাহলে কি আজ ইউসুফ সাহেবের জন্য পড়ছি? তা কী করে হয়? 7 বছর একসাথে থেকে একটা মানুষকে আপন করতে পারলাম না, আর 7 দিনই কীভাবে সম্ভব? নিজেকে নিজের কাছে বোকা মনে হচ্ছে। পরে এটা ভেবে সান্ত্বনা নিলাম, আমি তো নিজের জন্যও সাজতে পারি। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে মনের ভিতরে প্রশান্তি বিরাজ করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। বেশ সুন্দর লাগছে আমায়। সিঁড়ি দিয়ে নামার সময় আমার পায়ের শব্দে ইউসুফ আমার দিকে তাকায়। নিচে নামা অবধি ও আমার দিকে তাকিয়ে থাকলো। আমার সাথে চোখাচোখি হতে দৃষ্টি সরিয়ে নিল। সেই দৃষ্টি ছিল একরাশ মুগ্ধতা। ও সোফা থেকে উঠে দেওয়ালে ঝুলিয়ে রাখা গাড়ির চাবিটা নিয়ে বের হলো। আমি ওর পিছু পিছু বের হলাম। ও প্রিমি গাড়ির দরজা খুলে ড্রাইভারের পাশের সিটে আমাকে বসতে বলল, আর ও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ইউসুফদের বাড়িটা বেলি রোডের পিঠাগড়ের গলিতে ডুপ্লেক্সের বাসা। অনেকটা জায়গা জুড়ে বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে নানা রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। বাগানের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। গ্যারেজ থেকে গাড়ি ওই পথ দিয়ে বের হয় না। পিছনের দিকটা নানা ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। লনে একটা বড় হাসনেহানা গাছ লাগানো হয়েছে। সেখান থেকে সুবাসে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। রাতের আধার কেটে গাড়ি চলতে শুরু করছে। ইসুফ গাড়ি চালানো অবস্থায় আমাকে বলল, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। পার্পেল কালারটা আপনার গায়ে বেশ পড়ছে। জানেন, নুরিকেও পার্পেল কালারটা বেশ মানাতো। নুরিকে জানার জন্য আমি ওর দিকে তাকাতে বলল, ও আপনাকে বলা হয়নি, নুরি আমার স্ত্রী। আপনার সাথে ওর চেহারার অদ্ভুত মিল আছেন। আপনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন আমি অবাক হয়ে দেখছিলাম। মনে হলো নুরি নামছে। জানেন, ও আমাকে ভীষণ ভালোবাসতো। এতটাই ভালোবাসতো যে আমি ওর স্মৃতি নিয়ে আজীবন কাটিয়ে দিতে পারবো। ওনার কথাগুলো শোনার সাথে সাথে আমার ভিতরে শূন্যতার সৃষ্টি হলো। আমার এক ধরনের কষ্টবোধ হলো। দৃষ্টিটা জানলা দিয়ে বাইরে মেলে ধরলাম। এত রাতে মানুষের বেশ আনাগোনা। এই সময় আবার একটা
একটা মিছিল বের হলো। ইউসুফ গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে রাখলো। মিছিল চলে যাওয়ার পর গাড়িটা আবার চলতে শুরু করলো। আমরা পুরনো ঢাকায় ঢুকলাম। আমরা অবশ্য এখানকার রাস্তাঘাট সম্বন্ধে অতটা জানাশোনা নেই। ইউসুফ আবারও আমার দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার, এত নীরব কেন? নুরিকে ভালোবাসা ছাপিয়ে পারবেন আর কাউকে ভালোবাসতে? ইউসুফ মুচকি হেসে বলল, অন্য কেউ হলে পারতাম না, তবে আপনাকে মনে হয় পারবো। একটা হোটেলের সামনে এসে গাড়ি থামলো। উনি নেমে গাড়ির দরজা খুলে দিলেন। আমাকে দেখে একটা ছেলে দৌড়ে এসে বলল, ভাবি সাহেব নাকি? একটা টেবিল পরিষ্কার করে মুছে দেয়। ইউসুফ আমাকে নিয়ে একটা কর্নারে টেবিলে বসলো। এরপর আমার দিকে তাকিয়ে বলল, এখানে খাসির পায়ে আর লুচি খেলে আপনার মাথা নষ্ট হবে, তাহলে তা খাওয়াই যায়। আমার কথা শুনে ইউসুফ হেসে ফেলল। তারপর মুখটা মলিন করলে বলল, নুরি চলে যাবার পর আমারও খাওয়া বন্ধ হয়ে গেছিলো। মনের অজান্তে আমি খেতে বসেই ওর হাতের রান্নার স্বাদ খুঁজতাম। তারপর আমার এক বন্ধু আমাকে এখানে নিয়ে আসে। সেদিন বহুদিন পর পেট ফুরে খেয়েছিলাম। তারপর থেকে মাঝে মাঝে এখানে আসি। ইউসুফ হাঁক দিয়ে বলল, আব্দুল কুদ্দুস, তাড়াতাড়ি কর। খানিক পরে গরম গরম লুচি আর খাসির পায়া চলে এলো, সাথে লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ। পায়ের উপর বেরেস্তা দেওয়া লাগছে, খুব লোভনীয় লাগছে। আমি অবাক হয়ে দেখছি এত রাতে দোকানে মানুষ গম গম করছে। কেন জানি আমার মুডটা অফ হয়ে গেল, অথচ বের হওয়ার সময় খুব আনন্দ নিয়ে বের হচ্ছিলাম। বিয়ের পর আমার স্মৃতি নাই রাজন এভাবে কখনো আমাকে নিয়ে বেরোছে। রাজনের সাথে যেখানে গেছি নয়তো ওর মা আর নয়তো ওর বোন সঙ্গে ছিল। এই জন্য ইউসুফ যখন আমাকে নিয়ে বের হতে চাইলো, এক ধরনের অদ্ভুত ভালো লাগা আমার শরীর মনকে আচ্ছন্ন করে ফেললো। খাওয়া শেষ করে গাড়িতে উঠলাম। ইউসুফ গাড়িও স্টার্ট দিয়ে বলল, খাবারটা আপনার ভালো লাগেনি? আমি ওর আগ্রহে পানি ঢেলে দেওয়ার জন্য বললাম, আপনি যতটা বলছেন ঠিক ততটা নয়, মোটামুটি। আপনার কি কোনো কারণে মুড অফ? না, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ও, আগে বলবেন তো। ফেরার ফেরার সময় রাস্তা অনেকটা ফাঁকা ছিল, তবে খাবারটা আসলেই খুব মজাদার ছিল। খুব দ্রুত গাড়ি চালিয়ে আমরা বাসায় পৌঁছে গেলাম। আমাকে ইউসুফ বাসায় ঢুকতে বলে নিজের গাড়িটা গ্যারেজে করে গেট খুলে বাইরে বের হলো। আমি ডেকে বললাম, এত রাতে আবার কোথায় যাচ্ছেন? একটু হাওয়া ফুঁকে আসি। আমিও ঘরে না গিয়ে ছাদে গিয়ে বসলাম। বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে উঠলো। আমি বুঝতে পারছি ওর মুখে নূরের কথা শুনে আমার হৃদয়ে কুঠুরিতে আঘাত লেগেছে। আমি দেখছি এখনও ইউসুফের চোখে মুখে নূরের প্রতি ভালোবাসা বিদ্যমান। নিজেকে বড় নিঃস্ব মনে হলো। আরও কষ্ট লাগে যখন উনি বলেন আমার চেহারার সাথে নুরির চেহারার মিল রয়েছে, সে কারণে নাকি আমাকে পছন্দ করে। তাহলে কি সারা জীবন আমাকে নুরি নামে এক নারীর প্রতিচ্ছায়া হয়ে বেঁচে থাকতে হবে? তাহলে আমিটার কোনো মূল্য কি নেই এই জগতে? আকাশে হঠাৎ মেঘের আনাগোনা, শীতল হাওয়া বইতে শুরু করছে। একটু পরে অঝরে বৃষ্টি নামলো। আমি মন খুলে কাঁদলাম। হেঁচকি তুলে আমার কান্না আসলো। বহুদিন পর আমি মন খুলে কাঁদলাম। পুরো শাড়ি ভিজে আমার শরীরের সাথে লেপ্টে রয়েছে। আমি হাঁটতে হাঁটতে ছাদের কিনারে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির পানি আর চোখের পানি, আজ আমি একাকার। কেন যেন ওনার মুখে নুরি নামটা শুনলে আমি ভীষণ শূন্যতা অনুভব করি। হঠাৎ আমার কাঁধে একটা উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে পিছনে ফিরে দেখি ইউসুফ আমার পিছনে দাঁড়িয়েছে। আমি আমার কাঁধ থেকে ওনার হাতটা সরিয়ে দিলাম। উনি অবাক হয়ে বলল, জুলেখা, আমি তোমার বন্ধু হতে চাই। অন্ধকারে ওনার চোখ মুখ স্পষ্ট দেখা গেল না, তবে কণ্ঠের আকুলতা শুনে অনুভব করলাম ওনার বুকে এক প্রকার বিষাদ জমে আছে। তবে কেন যেন মনে হলো এসব কিছু আমার জন্য নয়, নুরি নামে এক ভাগ্যবতী রমণের জন্য। সে আমার দিকে এগিয়ে এসে আবার আমার হাত ধরতে চাইল। আমি ছাদের রেলিংয়ে সেটে দাঁড়ালাম। সে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। আমি তার দুই হাতের গণ্ডির মধ্যে আটকে রইলাম। ওর গাঢ় নিঃশ্বাস স্পর্শ আমাকে ছুঁয়ে যাচ্ছে। তুমি এভাবে কাঁদছো কেন? কিসে এত কষ্ট পাচ্ছ? রাজনের কথা মনে পড়ছে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। রাজনের জন্য আমার কোনো কষ্ট অনুভব হয় না, কিন্তু আমার কষ্ট তো হচ্ছে। তবে আমি অবাক হয়ে ভাবছি, কেন নুরির প্রতি ওর স্বামীর ভালোবাসা দেখে কষ্ট হবে? ইউসুফ নামের এই মানুষটা আমার জীবনে আসার কোনো সম্ভাবনাই ছিল না। এই যেন এক অলৌকিক যোগ। কত রাত আমি আল্লাহর দরবারে মুক্তির জন্য কেঁদেছি, আমাকে পথ দেখাতে বলেছি। বরং আমার তো খুশি হওয়ার কথা ছিল। মৃত জেনেও যে মানুষটা তার স্ত্রীর প্রতি ভালোবাসা, সম্মান অক্ষুণ্ণ রাখে, এমন একজন মানুষকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আমি এটা ভেবে অবাক হচ্ছি, এত অল্প সময়ে একটা মানুষকে ভালোবাসা যায়? ইসুফ আমার কাছে এসে চোখের পানি মুছে দিয়ে বলেন, আমি তোমার দায়িত্ব নিতে চাই। সারা জীবন তোমাকে আমি এভাবে আগলে রাখবো, যেন এক ফোঁটা চোখের পানি গড়িয়ে না পড়ে। ও আমার হাত ধরে ছাদ থেকে নিচে নামিয়ে আনলো।
আমাকে রুমে পৌঁছে দিয়ে বললেন, শাড়ি বদলে ফেলো, ঠান্ডা লেগে যাবে। ওনার গলার স্বরে ছিল এক ধরনের মাদকতা যা আমাকে মুগ্ধ করলো। মনে হলো আমার জীবনে এতটা বছর পর হলেও কেউ এমন আকুলতার স্বরে আমাকে বলেনি, তোমার ঠান্ডা লেগে যাবে। মরার চোখ দুটো দিয়ে আবারও পানি ঝরতে শুরু করলো। গলার স্বর ভারী হয়ে এসলো। আমাকে কথাটা বলে উনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আমি মুগ্ধ হয়ে না ওনার গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এরপর ঘরে এসে ওয়াশরুমে গিয়ে শাড়ি বদলে সুতির থ্রি পিস গায়ে জড়িয়ে নিলাম। ঘরে এসে চুলগুলো একটা শুকনো তোয়াল দিয়ে জড়িয়ে রাখলাম। জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ঝিরিঝিরি বৃষ্টির শব্দ হচ্ছে। মৃদুবন্ধ শীতল বাতাস এসে শরীরটাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হঠাৎ দরজায় কে যেন নক করলো। ভাবলাম এত রাতে আবার কে নক করছে। ভাবলাম ইসু হয়তো হবে। দরজা খুলতে দেখি উনি ট্রে হাতে 2 মগ চার সাথে মুড়ি মাখা নিয়ে আমাকে বললেন, আসতে পারি? এসেই তো পড়ছেন। ঘরে এসে টেবিলে ট্রেটা রেখে ডিভাইনের উপর বসলো। এরপর আমার হাতে 1 মগ চা ধরিয়ে দিয়ে বললেন, মুড়ির সাথে গরম গরম চা আর একটা ন্যাপা ট্যাবলেট খেয়ে নিন, তা না হলে জ্বর আসতে পারে। আমি চায়ের মগটা হাতে খাটের কোণায় বসলাম। ওর দিকে তাকিয়ে ওর উৎকণ্ঠা অনুভব করে মনে মনে বললাম, এই 7 দিনের পরিচয়ে মানুষটা আমাকে নিয়ে এতটা বেকুল হয়ে উঠছে। এই বেকুলতা কি সারা জীবন থাকবে, নাকি মিথ্যে মায়ায় কুহুনিকের মতো হবে? চায়ের কাপ মগে চুমুক দিয়ে বললাম, দারুণ লাগছে। আমার দিকে অবাক হয়ে দেয় তাকে বললো, কাকে দারুণ লাগছে? আমাকে? আমি হেসে পড়লাম। হাসি দেখে আমায় বলল, আমি কি হাসির মতো কথা বলছি? না মানে আপনার চাটা মুখে দিয়ে ভালো লাগছে। আর আমার ম্যাচে ভাবটা কেটে গিয়ে শরীরটা ফুরফুরে ভাব চলে এসেছে, সেজন্য বসলাম। ইসুফ সাহেব চায়ের মগে চুমুক দিয়ে আমার দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, তুমি হয়তো ভেবেছ তোমাকে নিয়ে আমি একটু বেশি ভাবছি। আসলে কি জানো তো, নুরি চলে যাওয়ার পর থেকে আমি একটা কথা ভেবেছি, যদি কাউকে কখনো নিজের জীবনের সাথে জড়াই, তাকে আমি খুব আগলে রাখবো, যেন নুরির মতো আমাকে ফাঁকি দিয়ে চলে না যায়। ও আমাকে ভীষণ ভালোবাসতো। যেদিন ওকে নিয়ে হসপিটালে যাই, সেদিন আমার জন্য ল্যাভেন্ডার রঙের একটা শাড়ি পরছিল, চোখে কাজল পরল, পাংশুটে মুখটা আমার কাছে এসে দাঁড়িয়ে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। আমি অবাক হয়ে বললাম, সুন্দর লাগছে, তবে আজ শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে নিলে পারতে। ও মুচকি এসে বলল, তা পরতাম, তবে মনে হলো আজ যদি নিজেকে সাজিয়ে তোমাকে দেখানোর সুযোগ না পাই। ওর গলাটা ধরে আসছিল। আমি ওকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও অঝরে কাঁদলো, তারপর চোখ মুছে দিয়ে বলল, কি জানেন, এখন আমার ভীষণ ভালো লেগেছে। তোমাকে ছেড়ে যাবার যে বিষাদের জল আমার অন্তরে জমেছিল, তা পুরোটাই বের করে দিলাম। এখন আল্লাহ পাকের কাছে সহজে চলে যেতে পারবো, যিনি আমাকে এই পৃথিবীতে এত সুন্দর বেঁচে থাকার তৌফিক দান করেছেন, স্বামীর ভালোবাসা পাওয়া মতো জান্নাতি নিয়ামত দান করেছেন, এত ভালো শ্বশুর শাশুড়ি দিয়েছেন। আমার আল্লাহকে বেশি ভালোবাসা উচিত। আমি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসি। এই যে তোমাদের সবাইকে ছেড়ে যাচ্ছি, এটা জমা রইল জান্নাতে। আমি আমার অসমাপ্ত সব ভালোবাসাগুলো আল্লাহ পাকের কাছে চেয়ে নিব। আসলে ডাক্তারের রোগ ধরতে পারছিল না, শুধু নুরি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছিল। তারপর ওকে নিয়ে হাসপাতালে গেলাম। কেবিনে ওর পোশাক বদলে হাসপাতালের পোশাক পরানো হলো। একটু পর সিস্টার এসে ওর রক্ত নিয়ে যাচ্ছিল। আমি তখন ভাবছিলাম, এত রক্ত নিলে শেষ পর্যন্ত শরীরে রক্ত থাকবে তো? জানি এসব আবেগের কথা। আসলে ওর শরীরে যতবার সুস্ফোটন হতো, ততবার যেন আমি ব্যথা অনুভব করতাম। এত কিছুর মধ্যেও আমার দিকে তার খেয়াল ছিল। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখে আমি জেগে আছি। বিছানা থেকে উঠে তার বলে, তুমি ঘুমাওনি কেন? পুরো হাসপাতাল নীরব হয়ে আছে। হয়তোবা অনেকেই ঘুমিয়ে পড়ছে, তুমি জেগে আছো কেন? শরীর খারাপ করবে গো তোমার। তারপর কোনো ওষুধে কাজ করছিল না। ও নির্জীব হয়ে হাসপাতালে বিছানায় পড়ে থাকতো। দিন দিন শরীরের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। দেখে মনে হতো কোনো রক্তচোষা প্রাণী শরীরের সব রক্ত চুষে খেয়েছে। আমি মাঝে মাঝে ওর হাত ধরতাম, তাতে কোনো উষ্ণতা ছিল না। ওর খুব নিঃশ্বাসের কষ্ট হতে শুরু করলো। ওকে ভেন্টিলেশনে দেওয়া হলো, সারা শরীর জুড়ে যন্ত্রপাতি লাগানো হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। অসমাপ্ত ভালোবাসায় আমাকে রেখে এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিল। ও শরীর থেকে যখন যন্ত্রগুলো খুলছিল, আমার মনে হলো হাসপাতালের ডাক্তারদের চিৎকার করে বলি, তোমরা যদি ওর রোগ সারাতে না পারো, তাহলে ও এত কষ্ট ওকে কেন দিলে? যাক, ও চলে গেছে। আসলে সত্যি কি জানো, যার চলে যাবার ডাক আসে, তাকে কখনো ধরে বেঁধে রাখা যায় না। যেদিন নুরি মারা গেল, আকাশটা ভেঙে বৃষ্টি নেমেছিল। কবরটা বৃষ্টির পানিতে থই থই করছিল। একটু আগে খটখটে রোদ ছিল, তারপর বিনা মেঘে বজ্রপাতের মতো মেঘ ডাকতে শুরু করলো। তারপর ঝমঝম করে বৃষ্টি নামলো। কথাগুলো বলে উনি কিছুটা নীরব হলেন। প্যাকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলেন। এরপর হাতে
আর একটা সিগারেট নিয়ে প্যাকেটটা আবার জামার বুকের পকেটে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, রাত তো শেষ হয়ে এলো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু হাওয়া ফুঁকে আসি। আমি বিছানা থেকে নেমে ওনার হাত থেকে নিয়ে বললাম, আপনি আর এসব খাবেন না। আমি আপনাকে মিথ্যে বলছিলাম, গন্ধ আমি সহ্য করতে পারি না। আজ আমাকে একটু খেতে হবে। তোমার কথাটা রাখতে পারবো না। আসলে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে নেই, যাতে ওকে হারানোর যন্ত্রণাটা কম হয়। এসব রুম থেকে বের হয়ে যায়। আমারও একটা দীর্ঘ বিষণ্ণতা রাত্রি পার হতে চলল। ওর সাথে বৃষ্টিতে ভেজা, ওর বিষাদমাখা অতীতের গল্প শোনা, ওর সাথে চা মুড়ি খাওয়া, ওর ভালোবাসার মানুষের প্রতি ওর ভালোবাসার তীব্রতা অনুভব করা, না, আমার দু চোখে ঘুম পড়িরা নামেনি। ওনার ভালোবাসার মানুষের কথা শুনে আমারও রাজনের কথা মনে হলো। তারপর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মনে মনে বললাম, আমি একটা বোনলেস মানুষকে ভালোবাসছিলাম। বোনলেস মানুষের ভালোবাসা মূল্যহীন। না, ওর কথা ভাবলে সেই ফেলে আসা কষ্টের অতীতটা সামনে চলেছে। না, আর ভাববো না ওর কথা। বরং ইসুফকেও বলবো আমি চাকরি করতে চাই। আসলে এভাবে বসে থাকলে মাথায় নানা রকম চিন্তাভাবনা ঘুরপাক খাবে। তার থেকে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো। ইসুফকে জানাতে ও রাজি হয়ে গেল। আমাকে বলল, অন্য কোনো অফিসে জয়েন না করে তুমি বরং আমাদের অফিসে জয়েন করো। বাবাকে বলে আমি সব ব্যবস্থা করে দিব। এর মধ্যে আমার ডিভোর্সের পার্ট চুকে গেল। ও সেদিন খুব খুশি হয়ে আমাকে বলল, এখন তো আর কোনো বাধা থাকলো না, আমরা আবার বিয়ে করে নিতে পারি। কিন্তু আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম 3 মাস ইদ্যত পালন করব। সেটা ওকে জানালাম। সেও সাথে সাথে আমার প্রস্তাবে রাজি হলো। আমার ভালো লাগলো, কারণ আমি দ্বিতীয়বার আর কোনো ভুল করতে চাই না। সেই কারণেই মানুষটাকে বোঝার জন্য কিছুটা সময় হাতে রাখতে চাই। যদিও এই পৃথিবী বড় রহস্যময়, আরও বেশি রহস্যে ভরা থাকে পৃথিবীর মানুষগুলো। সেই কারণ ইউসুফের রহস্য বুঝতে হলে কিছুটা সময় হাতে রাখা প্রয়োজন। প্রথমবার ভুল করছি, হয়তো সংশোধনের সুযোগ পেয়েছি, কিন্তু এবার ভুলের চোরাবাড়িতে পড়ে গেলে আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। একদিকে ইউসুফের বাবা ইসাক চৌধুরী আমাকে অফিসে বসার অনুমতি দেন। হাঁপ ছেড়ে বসলাম। ঘরে বসে থেকে হাঁপিয়ে উঠছি। প্রথম দিন অফিসে গিয়ে সবার সাথে পরিচয় হলো। অফিসে আমার পরিচয়টা গোপন রাখা হয়েছে। বিয়েতে অফিসের কাউকে ডাকা হয়নি, সে কারণে ওরা আমাকে কেউ চিনতে পারেনি। তবে প্রথম দিন অফিসে এসে কাজের প্রেশারে পড়ে গেলাম। অবাক করার বিষয় হলো, এখানে ইসুফকে একদম ভিন্ন চরিত্রে দেখলাম। সেই কেয়ারিং মানুষটা এখানে রাফ অ্যান্ড টাফ। আমি আসলে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছি। আমাকে ফোনে ওর রুমে ডেকে পাঠালেন। কাচের দরজা খুলে বললাম, মে আই কামিং স্যার? ইয়েস। ভিতরে আসা মাত্র ইসুফ ওর সামনে চেয়ারটাতে আমাকে বসতে বললেন। তারপর আমার দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আজ 1টার সময় একটা মিটিং আছে, প্রেজেন্টেশন বানাতে হবে। আমি ডিফেক্ট করছি, তুমি রাফ কপি করে নিয়ে যাও, সেটাকে প্রেজেন্টেবল করে তৈরি করো। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপর ইসুফ চেয়ার থেকে উঠে রুমের ভিতরে হেঁটে হেঁটে বলা শুরু করলো, কিন্তু আমি ওর সাথে তাল মিলিয়ে সাথে সাথে লিখতে পারছিলাম না। একসময় না পেরে বললাম, স্যার একটু ধীরে বললে হয় না? আমি আপনার সাথে তাল মিলিয়ে লিখতে পারছি না। সাথে সাথে ইসুফের গলার স্বর চড়া হলো, আপনাকে তো প্রেমপত্র লিখতে বলা হয়নি যে মনের মাধুরী মিশিয়ে লিখতে বলবো? এক এটা একটা মিটিংয়ের সামারি, চটজলদি লিখতে হবে। আর মানে রাখবেন, ঢিলেঢালা মানুষ কর্পোরেট সেক্টরে অচল। এখানে টিকে থাকতে হলে নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। সাথে সাথে আমার চোখ দুটো ছলছল করে উঠলো। এসব অবাক হয়ে আমার দিকে অপলক তাকিয়ে রইল। নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, ঠিক আছে, তুমি যাও। আমি ওনার কেবিন থেকে বেরিয়ে আসলাম। একটু পরেই দেখলাম পুরো অফিস ফিসফাস শুরু হয়ে গেল। অফিসের সিও মিটিং ক্যান্সেল করেছে। ছোট বড় সবাই আমার আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। এই নতুন পিএর জন্য আজকের মিটিং ক্যান্সেল হলো। আমার খুব অস্বস্তি বোধ করলো। আমার সিটের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে, ইসুফ ওর রুম থেকে কাছে স্বচ্ছ দেওয়াল দিয়ে আমার দিকে লক্ষ্য রাখতে পারবে। সবাই ফিসফাস করলো, আমার নিজের কাছে খারাপ লাগছে। প্রথম দিনে সে কাজে অদক্ষতা দেখানো নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতে লাগলো। কাজ করতে না পারার কারণে আমার আফসোস হতে লাগলো। আমি ঠিক করলাম আজকের মিটিংয়ের সব ডিটেলসগুলো সংগ্রহ করব, পাশাপাশি আগের করা প্রেজেন্টেশনগুলো ল্যাপটপে দেখে নেব। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা 30 বাজে। মিটিং যদিও ক্যান্সেল হয়, তারপর ফাইলগুলো রেডি করে ওনাকে দেখাতে চাইলাম, যাতে নেক্সট মিটিংয়ে আর ভুল না হয়। হয়তো উনি লাঞ্চে চলে যাবেন, সেই কারণে তড়িঘড়ি করে ওনার রুমের দরজায় পৌঁছালে ধাক্কা খেয়ে পড়ে যাবার উপক্রম হলো। উনি অবশ্য ধরে ফেললেন। সে সময় ইউসুফ সাহেব বের হওয়াতে এই ঘটনা ঘটল। প্রথমে আমি ভয় পেয়ে চোখ বন্ধ করলাম। পরে তাকিয়ে দেখি একজোড়া গভীর কালো বিদ্ধক্ত চোখ আমার দিকে তাকিয়েছে, আর আমাকে এমনভাবে ধরে রেখেছে যেন আমি খুব মহামূল্যবান বস্তু। মোবাইলের রিংটোনে আমার ধ্যান ভাঙলো। ফ্লোরের সবাই উঠে এসে ততক্ষণে আমাদের ঘিরে ধরেছে। আমরা নিজেদের সামলে নিলাম। ইসুফ সবার দিকে রাগান্বিত স্বরে বলল, এখানে কি মুভি শুটিং হচ্ছে যে আপনারা দাঁড়িয়ে দেখছেন? সময় নষ্ট না করে যে যার কাজে চলে যান। এরপর আমার দিকে তাকিয়ে বলল,
কি ব্যাপারে অন্ধের মতো চলাফেরা করো নাকি? দেখে শুনে চলতে পারো না? আর হাতে ওটা কিসের ফাইল? মিটিংয়ের ফাইল। মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ফাইল আনার দরকার কি ছিল? আজকে প্রথম দিন বলে বিষয়টা হজম করে নিলাম, কিন্তু এরপর এরকম হলে আমি মেনে নেব না। কথাটা বলে গটগট করে হেঁটে চলে গেলেন। ফাইলটা আমার টেবিলে রেখে অফিসের পরিবেশ থেকে নিজেকে আড়াল করতে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে ফেলেন। আর মনে মনে ভাবলাম, প্রথমে যা কাণ্ড কারখানা ঘটলো, এখন কাজ করবো কীভাবে? বুঝতেই পারছি না আমি কেন এত নার্ভাস ফিল করছি। এমন সময় পিছনে অফিসের কিছু ছেলেমেয়ে নোংরা ইঙ্গিত করলো। বস পটানোর গুণ আছে বলতে হবে। কীভাবে কয়েক ঘন্টায় পটিয়ে ফেললো। স্যার কখনো মিটিং ক্যান্সেল করে না, অথচ নতুন পিএটার ভুলের কারণে কোনো রকম উচ্চবাচ্চা ছাড়া মিটিং ক্যান্সেল করলো। আরও একজন পুরুষ কণ্ঠে বলল, বলতে হবে পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রূপ আছে। তবে একজন মেয়ে বলে উঠল, ভিআইপি মাল, তোরা আবার লাইনে দাঁড়িয়ে যাস না। পুরুষ কণ্ঠে একজন বলল, বসের শিকারি চোখ দিলে চাকরি থাকবে না। এই কথা বলে ছেলেমেয়েগুলো হাসাহাসি করতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, ছেলেরা না হয় এসব ইফটিজিং করে, তাই বলে মেয়েরাও সমান তালে অংশ নিল? ওই ছেলেমেয়েগুলোর পাশে টেবিলে আরও একটা মেয়ে এতক্ষণ লাঞ্চ করলো। ওই মেয়েটা আমার সামনে টেবিলে বসে, সে আমার সামনে থেকে এসে চেয়ার টেনে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি জুই। আমি হাত বাড়িয়ে বন্ধুত্ব গ্রহণ করে বললাম, আমি জুলেখা। এই পৃথিবীতে কিছু মানুষ থেকে এরা অপরের ভালো সইতে পারে না, তখন কিছু আপত্তিকর কথা বলে নিজেদের হিংসা জ্বালায় জুড়ায়। ওদের জাস্ট ইগনোর করবে। 2:30টার মধ্যে আবার টেবিলে গিয়ে বসতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:15 বাজে। চলো ওঠা যাক। আমি এসে টেবিলে বসলাম, আর ওই কথাগুলো আমার ভিতরে কেমন একটা বিশ্রী অনুভূতি সৃষ্টি করলো। এর মাঝে একদিন নওশাদ ফোন দিয়েছিল। একমাত্র এই পৃথিবীতে আমার মামাতো ভাইটা মাঝে মাঝে ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। ওর কাছে জানলাম রাজনের কথা। ও নাকি এখন সারাদিন বাসায় বসে থাকে, খুব একটা বের হয় না। আর রাজনের ভাই সুজন বিয়ে করে আলাদা হয়েছে। এটা নিয়ে ওদের মা অশান্তি করার চেষ্টা করেছিল, এবং সুজন বলেছিল আলাদা থাকা যাবে না। তখন সুজন নাকি বলেছিল, তোমার বড় ছেলের মতো বোকা নই যে তোমার কাছে থাকবো। তুমি নিজের স্বার্থের জন্য ভাইয়েটার জীবন তছনছ করেছো। আমি এই ভুল করতে নারাজ, তাই তোমার থেকে আলাদা থাকবো। নওশাদ আর সুজন একই ভার্সিটিতে পড়াশোনা করার সুবাদে ওদের যোগাযোগ আছে। নওশাদ অবশ্য আমাকে একটা অনুরোধ করেছিল, সেটা আমার পক্ষে রাখা সম্ভব হলো না। আমি রাখবো না। আমার মামাতো বোন মিমের জন্য এই অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, কারণ মিম কখনো আমার শুভাকাঙ্ক্ষী ছিল না। কথায় আছে, পচা শামুকে পা কাটে। নওশাদের কাছে কথাগুলো শুনে ভাবলাম, সুজনের মতো রাজনও যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারত, হয়তো জীবনটা আমাদের অন্যরকম হতে পারত। কত স্বপ্ন বুনেছিলাম আমরা দুজন, মন উজাড় প্রাণ করে ওকে ভালোবেসেছিলাম। ওর জন্য ওদের বাড়ির সব অপমান মাথা পেতে নিয়েছিলাম, তবুও এ বাঁধন ছিঁড়ে গেল। হয়তো এটাই ছিঁড়ে যাবার ছিল। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। এক সময় মনে হতো রাজনকে ছাড়া আমি বাঁচব না, অথচ দিব্যি বেঁচে আছি। আর ওর চেহারাটা মনে আয়নায় ঝাপসা হয়েছে। এটাই জীবনের বাস্তবতা। ওর জন্য আমার আফসোস হয়। সব থেকে লুজার হলো বেশি। অফিসের কাজ শেষ করে বের হবার সময় উবারের জন্য অপেক্ষা করছিলাম। এক সময় বিশাল এক প্রাভো গাড়ি সামনে এসে দাঁড়ালো। আমি গাড়ির আগন্তুক দেখে চমকে উঠলাম। গাড়ি থেকে ইউসুফ সাহেব নেমে আমাকে ড্রাইভিংয়ের পাশের সিটে বসতে বললেন। আমি একটু ইতস্তত করতে লাগলাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, অফিসের বাইরে আমরা শুধু বন্ধু, চলো আজ একটা লং ড্রাইভে যাব। আমি আমার অমত করলাম না। কাল পরশু সাপ্তাহিক ছুটি, তাই আজকে একটু বেরোনো যেতেই পারে। বুঝতে পারছি হয়তো বিয়ে নিয়ে কথা বলবে। গাড়ি ছুটি চলছে, ক্যাসেট প্লেয়ার বাজছে। এনেছি আমার শত জন্মের প্রেম আখি জলে গাঁথা মালা। প্রভোগাড়ি গুলশান এক থেকে বের হয়ে মনে হলো পুলিশ প্লাজার দিকে ছুটে চলছে। ঢাকার রাস্তাঘাট আমি খুব একটা চিনি না, তবে ইসুফের সাথে আরও একবার এদিকটায় এসেছি। আমার গন্তব্য অফিস টু বাসা, এর বাইরে কোথাও আমার খুব একটা যাওয়া হয় না, যে কারণে মনে হচ্ছে গাড়ি সেদিকেই চলছে। ড্রাইভিং সিটে বসা মানুষটির দিকে আমি বারবার তাকিয়েছি। পরনে সাদা ফুল স্লিভ শার্ট, যেটা কবজিতে ভাঁজ দিয়ে গুটিয়ে রাখা আছে। বাঁ হাতের কালো মেটালিক ডিজাইনের উপর কারুকার্য করা রোলেক্স ঘড়ি, কালো ফর্মাল প্যান্ট আর পায়ে লেদার শু। নির্মাত পেশিবহুল শরীরটা পোশাকের উপর ভালোই দৃশ্যমান। আমি জানি ইসুব নিয়মিত জিম করে। গায়ের রংটা চাপা হলে বলতে হবে বেশ আকর্ষণীয় পুরুষ। জানি না ও আমাকে আজ কোথায় নিয়ে যাচ্ছে বা কী বা বলবে। কোনো কিছুই বুঝতে পারছে না। গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ইসুব নেমে গাড়ির দরজা খুলে আমাকে নামতে বলল। এরপর গাড়ি রক করে আমরা দুজনে রেস্টুরেন্টের ভিতরে দেখলাম। দুজনে মুখোমুখি বসে আছি। ইসুব 2+,
পাইনঅ্যাপেল জুস অর্ডার করলেন। কিছুক্ষণের মধ্যে ওয়াটার এসে 2 গ্লাস জুস দিয়ে দিল। আমি স্ট্র দিয়ে ভালো করে জুসটা নাড়িয়ে দিয়ে এক চুমুক দিলাম। ইসুফ যে আমার দিকে তাকিয়েছে তা আমি ওর দিকে না থেকেই বুঝতে পারছি। আল্লাহ পাক মেয়েদের একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছেন। ভালোবাসার মানুষের পালস ওরা সহজেই বুঝতে পারে। যেমন আমি বুঝতে পারছি। নীরবতা ভঙ্গ করে ইসুফ বলল, তোমাকে খুব ক্লান্ত লাগছে, হয়তো সারাদিনের কাজের চাপে কারণে তোমাকে এত মলিন দেখেছে। তবে এতে তোমার সৌন্দর্য কিন্তু মলিন হয়নি। তোমার ভাষা চোখের সৌন্দর্য পুরো অভাব ছড়িয়ে পড়ছে। মাথার হিজাবটা একটু সুন্দর করে পড়ছো। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার পাশাপাশি এক ধরনের ভালো লাগা অনুভূতি আমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। জুলেখা, আমাদের বিয়েটা সেরে ফেলতে চাইছি। এতে তোমার কি মতামত? আপনি জেনে বুঝে আমাকে বিয়ে করছেন তো? অবশ্যই। তোমাকে ভালো না লাগলে এই প্রস্তাব দিতাম না। অফিসের চাকরি দিয়ে দায় সারতাম। তবে আমি চাই আমাদের বিয়েটা খুব সাদামাটাভাবে হোক। খুব বেশি লোক ডাকাডাকির দরকার নেই। ঠিক আছে, বিয়েটা ঘরোয়াভাবে হোক, এতে আমার কোনো আপত্তি নেই। তবে বিয়ের পর একটা রিসেপশনের আয়োজন তো অবশ্যই করতে হবে। তুমি তো জানো আব্বু এই মুহূর্তে অফিসের কাছে আমেরিকাতে আছে। আব্বুকে জানাবো, দেখি কি বলে। তবে শীঘ্রই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ইসুফের মতের সাথে আমিও একই মত প্রকাশ করলাম। আসলে কি পরিচয়ে ও বাড়িতে থাকবো? ইদানিং খেয়াল করছি ঘরের স্টাফরা সবাই আমাকে নিয়ে কানাঘুষো করে। মেয়ে মানুষ অনেক বিপদ পড়ে নাকি আমাকে শুনতে হয় আমি ইউসুফ সাহেবের রক্ষিতা। রাতে ডিনার সেরে বাসায় ফিরলাম, খুব ক্লান্ত লাগছে। ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। বিয়ের তারিখ নিয়ে ইউসুফের সাথে কথা হতে আমি অনেকটা ফুরফুরে মেজাজে ছিলাম। আসলে এভাবে তো চলা যায় না। আমরা যতই বলি নারী পুরুষের বন্ধুত্ব হয়, কিন্তু বাস্তবতা হারাম। মাহারম ছাড়া যে কোনো পুরুষের সাথে চলাফেরা আমার কাছে শোভন নয়। আমার বাবা মা যেহেতু ছিল না, সেই কারণে আমি খুব ছোটোবেলা থেকে এই বিষয়টা মেনে চলার চেষ্টা করছি। খুব ছোটোবেলায় আমি আমার মামির ভাইয়ের কাছে হেনস্থার শিকার হয়েছিলাম। সেই কারণে যে কোনো পুরুষকে আমি সহজে বিশ্বাস করতে পারি না। একটা ট্রমা কাজ করে। যাই হোক, সেদিন অফিস থেকে বের হয়ে উবারের জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন দিক থেকে খুব পরিচিত কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো, জুলি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তাকে দেখে রাজন আমার পিছনে দাঁড়িয়েছে। ওকে খুব বিধ্বস্ত লাগছিল, চুলগুলো উস্কো খুস্কো। ততক্ষণে উবার চলে এসেছে। রাজনও খুব দ্রুত গতিতে পা চালিয়ে আমার কাছে এসেছে। অনেক অনুনয় বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অফিসের সামনে এভাবে আমাকে ডেকে দেওয়াতে আমি খুব বিরক্ত বোধ করলাম। যদি অফিসের কেউ দেখে ফেলে তাহলে এই বিষয় নিয়ে গসিপ তৈরি হবে। সে কারণে মেজাজ দেখে বললাম, তোমার সাথে আমার সব কথা ফুরিয়ে গেছে, আর কিছু অবশিষ্ট নেই। আমি উবারে উঠে বসলাম। রাজন জোর করে উপাসের দরজা খুলে উঠে পড়লো। এরপর আমার হাত ধরে বলল, একটু ভুল না হয় হয়েছে, তাই বলে তুমি এভাবে আমাকে পর করে দিবে? আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি আমার হাত ধরালে কোন সাহসে? ডিভোর্সের পর তুমি আমার কাছে একজন পরপুরুষ। আর কি বললে? ভুল হয়ে গেছে? আমায় হাসালে। দিনের পর দিন তুমি আমার সাথে ভুল নয় অন্যায় করে গেছো। তার ষোলকলা পূর্ণ করেছে ইসুফের সাথে আমার বিয়ে দিয়ে। একবারও ভাবো নেই আমার অসম্মানের কথা। ভালো হয়েছে, এখন মায়ের আঁচলের নিচে থেকে বাকিটা জীবন কাটিয়ে দাও। দেখো আমাদের গল্পে না হয় শেষ হয়ে গেছে, সুতরাং তুমি গাড়ি থেকে নেমে গেলে আমি খুশি হব। হ্যাঁ, আমাদের গল্প শেষ হয়ে যায়নি। তুমি ইচ্ছে করে সমাপ্তিটা টেনে দিছো। যখন তোমার কেউ ছিল না, সেই বিষাদমাখা অতীতে আমি ছিলাম তোমার সুখ। আর আজ আমার একটা ভুলে তুমি কেড়ে নিলে আমার সারা জীবনের সুখ। দেখো, তোমার এসব পেঁচাল শুনতে আমার ভালো লাগছে না। গাড়ি থেকে নেমে গেলে আমি খুব খুশি হব। রাজন ড্রাইভারকে গাড়ি থেকে থামাতে বলল। গাড়ি থেকে নামার সময় আমার দিকে তাকিয়ে বলল, তুমি সুখী হও এই দোয়া করে আসি। ও চলে যাবার পর আমার বুকের ভিতর এক ধরনের কষ্ট অনুভব করলো। যতই ওর সামনে আমি হাঁকডাক করি না কেন, ও তো আমার জীবনের কিছু অংশ আজীবন জড়িয়ে থাকবে, যা আমি কখনো অস্বীকার করতে পারবো না। একসাথে মাওয়া ঘাটে নৌকায় ঘুরতে বেরিয়েছি। দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর, বেড়িবাঁধ, 300 ফিট, ঢাকার কোনো জায়গায় বাকি রাখিনি। সব জায়গায় ও আমাকে সাথে নিয়ে ঘুরছে। অবশ্য সবই হয়েছে বিয়ের আগে ভার্সিটি পড়াকালীন সময়। বিয়ের পর ও আমাকে নিয়ে কালে ভদ্রে বেরোতো। গাড়ি বাসার সামনে চলে এসেছে। গ্যারেজে ইসুফ গাড়িটা দেখে বুঝলাম ও চলে এসেছে। আমি সিঁড়ি দিয়ে বেয়ে দোতলায় একটা নির্দিষ্ট রুমে ঢুকে ব্যাগটা ডিভাইনে ছুঁড়ে মারলাম। মাগরিবের আজান শুরু হয়েছে। ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করলাম। এরপর উজু করে এসে নামাজ আদায় করে নিলাম। সারাদিনের ক্লান্তি বিছানায় শরীরটা এলিয়ে দিতে দরজায় নক করার শব্দে শুনতে পেলাম, জুলেখা ঘরে আছো? হ্যাঁ আসুন। ইসুফ ঘরে এসে ডিভাইনে বসলো। ওর মুখটা খুব বিমর্ষ দেখাচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, আজ তোমার রুমে সন্ধ্যাকালীন চাটা তোমার সাথে গল্প করে খাবো। সমস্যা নেই। ওকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে সামথিং রং। আচ্ছা, ওকে রাজনকে দেখেছে?
রাজন তো অফিসের সামনে থেকে আমার সাথে উবারে উঠছে। আমার মনে হলো ওকে আগে বিষয়টা জানানো উচিত, তা নাহলে ভুল বোঝাবুঝি অবকাশ থেকে যাবে। সেই কারণে আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার সাথে আমার কথা ছিল। উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, নিশ্চিন্তে বলতে পারো। ততক্ষণে মিনারা খালা রুমে চা নিয়ে আর পকোনারি নিয়ে এসেছে। টেবিলের উপর সব নামিয়ে রেখে ট্রেটা নিয়ে চলে গেল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বিষয়টা আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি স্বচ্ছতার পরিচয় দিতে পছন্দ করি। ইসুফ মুচকি এসে বলল, খুব সিরিয়াস কথা মনে হচ্ছে। আমি চায়ে চুমুক দিতে বললাম, সিরিয়াস কিনা যাবি না, তবে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে। আমাকে চমকে দিয়ে ইসুফ বলল, রাজন তোমার সাথে দেখা করতে এসেছিল? হুম। আপনি কীভাবে জানলেন? অফিস থেকে বের হবার সময় ওকে গেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখছি। তখনই বুঝেছি ওমা তোমার সাথে হয়তো মিউচুয়াল করতে এসেছে। আমার রাজনের উপর বিরক্ত আরও বেড়ে গেল। আমি কঠিন স্বরে বললাম, আপনি ঠিক ধরেছেন, মিউচুয়ালের কোনো সম্ভাবনা নেই। আমার পথ ওর থেকে অনেক আগেই আলাদা হয়ে গেছে। ওর কাছে ফিরে যাওয়া মানে নিজেকে অপমানিত করা, তা ঠিক। তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ধারণা তোমারও মত আছে। কাল বৃহস্পতিবার, পরশু আমি আমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল তো এখনও ফেরেনি। তাতে সমস্যা নেই, আব্বুর সাথে আমার কথা হয়েছে। আব্বু বলেছেন ওনার জন্য অপেক্ষা না করে শুভ কাজ দ্রুত সেরে ফেলতে। তাহলে কাল আমরা শপিংয়ে বের হব। আমার তো সব কেনাই আছে, তারপরে আমরা শপিংয়ে বেরোবো। এখন তখন তো কিনেছি তোমার জন্য বন্ধু হিসাবে, কাল কিনবো আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আমি আর অমত করিনি। ইসুফ চলে যাওয়ার পর একটা ভালো লাগা আমাকে আচ্ছন্ন করে ফেলো। আজ রাজনের সাথে দেখা হতে ইসুফ আমাকে হারিয়ে ফেলার ভাবনায় ধরেছে। এটা ভেবে ভালো লাগছে ও আমাকে হারাতে চায় না। আসলে ভালোবাসার কাছে মানুষের এতটাই তো চাওয়া থাকে, সে আমাকে আগলে রাখবে, একটু আহ্লাদি করবে, এটুকু চাওয়া থাকে। আমি আর কখনো রাজনের কথা ভাববো না। আমার শয়নে স্বপ্নে আজ থেকে ইসুফ থাকবে, বলিষ্ঠ সুন্দর, যাকে বিশ্বাস করা যায়। ও আমাকে আজ অবিশ্বাস করতে পারত, করেনি। বরং পুরো ঘটনা আমার মুখ থেকে শুনতে চেয়েছে। মানুষ আমার থেকে 7-8 বছর বড় হবে। অভিভাবক ছাড়া বড় হওয়া, এই আমি আজ একজন অভিভাবক পেয়েছি। রাজন আমার সমবয়সী ছিল। ভেবেছিলাম বিয়ের পর ওর মা আমার একজন অভিভাবক হবে, কিন্তু তা না হয়ে আমার প্রতিপক্ষ হয়ে উঠছেন। অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো। আমি পারলাম না গিয়ে বাড়িতে নিজেই সাজগোজ করে নিয়েছি। একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি। গতকাল আমি আর ইসুফ মিরপুর থেকে এই বেনারসিটাই কিনে নিয়েছি, তার সাথে এক সেট ভারী গহনা। সেটা আমাকে এই সময় বিয়েতে দেওয়া হয়েছিল। ইসুফ ফেরত দিতে চেয়েছিল, ও নিতে রাজি হয়নি, আমার কাছে রাখতে বলছে। কাজে এসে আমাদের বিয়ে পড়ে দেয়। আজকে বাড়ির সব কাজের লোককে ছুটি দেওয়া হয়েছে, শুধু নিচে কেয়ারটেকার আছে। এসব বাইরে থেকে বিয়ের খাবার অর্ডার করেছে। কাচ্চি বিরিয়ানির সাথে মুরগির তন্দুরি কাবাব, খাসির রেজেলা, জর্দার শেষে গোলাপ জামুন। ও আমাকে একটা জমকালো শেরওয়ানি পরেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে বিছানায় বসলাম। বড় নিশ্চিন্ত বোধ করছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। এমন সময় ইসুফ আমার রুমে আসলো। সাথে সাথে আমার হার্টবিট বেড়ে গেল। ও শেরওয়ানির পকেট থেকে সেই হীরের আংটিটা আমায় পরিয়ে দিল। ওর হাতের উষ্ণ স্পর্শে শরীরটা আন্দোলিত হয়ে গেল। এরপর আমার দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল, এখন শুক্লপক্ষ চলছে, আকাশে আতফালি চাঁদ উঠছে, চলো ছাদে গিয়ে চাঁদ দেখি। দেখি আমার প্রিয়তমা বেশি সুন্দর নাকি ওই আতফালি চাঁদ। ও আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমার রূপের কাছে ওই চাঁদ খুব নগণ্য। আমি অবাক হয়ে ইসুফকে দেখছি আর ভাবছি, রাজন কখনো কোনোদিন এভাবে আমার রূপের প্রশংসা করেনি। অথচ আমি মনে মনে এরকম একজন প্রেমময় স্বামী আশা করতাম, কিন্তু রাজনকে কখনো এইভাবে আমার পাওয়া হয়নি। এরপর আমার দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনের সব কথা তোমাকে এখনও বলিনি। কিছু কথা গোপন আছে, যা আমার বাবাও জানে না। যা গোপন আছে থাক এই রাত। আমি সবটা তোমার কাছে শুনতে চাই না। না জুলি, তা হয় না। জীবন শুরু করার আগে সব কিছু জেনে নেওয়াই ভালো। আমি ছাদের রাখা স্টিলের চেয়ারটাতে বসলাম। চাঁদের আলো চারিদিকে আজ আলোকিত। ইসুফ আমার মুখোমুখি চেয়ারে বসলো। তারপর আমার দিকে তাকে বলল, নুরির সাথে আমার 4 বছরের সম্পর্কের পর বিয়ে হয়েছিল। তবে সেই সম্পর্ক ছিল ভার্সিটিতে কুশলাদের বিনিময়ে, দৃষ্টি বিনিময়ের, মাঝে মাঝে মেসেঞ্জারে চ্যাট করা। এটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ ও ছিল খুব রক্ষণশীল পরিবারের একমাত্র মেয়ে। তারপর পড়াশোনা শেষ করে আমাদের বাসা থেকে ওর প্রস্তাব গেলে ওর বাবা মা অমত করেনি। আমাদের বিয়ে হয়ে যায়। 4 বছর ধরে দুটো মানবী অপেক্ষা পর যখন মিলন ঘটে, এই মিলন যে কতটা মধুর হয় তা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ও আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। আমি এখন ভাবি, এ যুগে প্রেমিক প্রেমিকা তাদের প্রেম টিকিয়ে রাখার জন্য রুম ডেট থেকে শুরু করে
হেন কিছু নাই করে না, সেখানে আমাদের শুধু চোখাচোখি, হালকা পাতলা কথাবার্তা, প্রেম 4 বছর টিকে থাকলো। ওকে একবার দুবার আমি আমার সাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ও আমাকে কী বলেছিল জানো? ইসুপ, তুমি আমার জন্য এখনও হালাল হওনি, এই তুমি আমার মহারণা নও, আর আমি আমাদের এই সম্পর্কটা পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চাই, এবং তোমার সাথে একান্তের মুহূর্তগুলো সেদিনের জন্য তোলা থাক। আমরা বিয়ের পর এই সময়গুলো মনের মতো উপভোগ করব। আমি তো অপেক্ষায় আছি, আর একটু তুমি ধৈর্য ধরো। এই কথাগুলো শুনে ওর প্রতি আমার ভালোবাসা ক্রমে বেড়ে যেতে থাকে। সত্যি ও বিয়ের পর যে কত বছর বেঁচে ছিল আমাকে অপরন্ত সুখে ভরিয়ে দিছিল। লোকে বলে ঝগড়া মান অভিমান না হলে নাকি ভালোবাসার বন্ধন দৃঢ় হয় না, কিন্তু যতদিন বেঁচে ছিল আমাদের মাঝে কখনো মান অভিমান ঝগড়া কিছুই হয়নি। এবং আমার মায়ের সাথে এত সুন্দর করে নুরি নিজেকে মানিয়ে নিয়েছিল দেখে মনে হতো ওরা বান্ধবী। আব্বু ব্যবসার কারণে বাইরে বেশি ব্যস্ত থাকতো, আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আম্মু এই কারণে খুব একাকিত্বে ভুগত। নুরি এসে আম্মুকে একাকিত্বকে আনন্দে ভরে তুলছে। সেই কারণে ও মারা যাওয়ার সাথে সাথে আম্মু হার্ট অ্যাটাক করে মারা যান। বিয়ের পর আমি আর আব্বু ব্যবসার কাজে ব্যস্ত থাকাতে আম্মু আর নুরির সম্পর্ক শাশুড়ি আর ছেলের বউ হলেও বাস্তবে তারা বন্ধু হয়ে উঠছিল। ওরা একসাথে শপিং করা, রেস্টুরেন্টে খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। বাসায় যখন থাকতো তখনও তারা একসাথে সময় কাটতো। দুজনে খুব ধার্মিক ছিল, যে কারণে একসাথে সোম বৃহস্পতিবার রোজা রাখা, তাহাজ্জুদের নামাজ দুজনে একসাথে ডেকে একসাথে স্টাডি রুমে নামাজ পড়তো। তাই আমি ইসুফের কথা শুনছিলাম আর ভাবছিলাম পৃথিবীর শাশুড়ি বৌমার সম্পর্ক এত মধুর হয়। তবে নুরির প্রতি ইসুফের ভালোবাসা থেকে আমার ওই মৃত মানুষটার প্রতি মনে হলো একটু ঈর্ষাবোধ হলো। হয়তো এই না পাওয়ার আমি কিছুক্ষণের জন্য মানবিক গুণ হারিয়ে ফেলছিলাম। পরক্ষণে নিজেকে প্রবোধ দিয়ে বললাম, উদার হতে শেখো জুলেখা। বরং তুমি ওই মানুষটার জন্য দোয়া করো। ওই মানুষটা চলে গিয়েছে বলে আজ তুমি এই খালি জায়গাটা পূরণ করতে পারছো। তবু তো আমি রক্ত মাংসের মানুষ। আমার চোখ দুটো ভিজে আসলো। মনে মনে ভাবলাম, রাজনের সাথে দেখা না হয়ে আমার তো এই মানুষটার সাথে দেখা হতে পারত। নিজেকে সামনে নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, রাত শেষ হতে এলো, ঘুমাবে না? তোমার মুখে তুমি সম্বোধনটা আমার কানে মধুর বাজলো। আর বেশি রাত জাগবো না, অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটুকু সেরে আমরা ঘরে যাব। তোমার কি ঘুম পাচ্ছে না? আমি জানি তোমার হয়তো বিরক্ত লাগছে। কেন তোমার এমন মনে হলো? স্বাভাবিক নিয়মকারীতে বাসরাতে স্বামী যদি তার মৃত স্ত্রীর ভালোবাসার কাহিনী ভদ্রময় স্ত্রীর সামনে বলা শুরু করে, তাহলে কি ভালো লাগার কথা? তবুও বলছি, আমাদের সুন্দর দাম্পত্য শুরু করার আগে তোমার আমার সম্পর্কের পুরোটা জানা উচিত। নুরি চলে যাবার পর আম্মু চলে যাওয়াতে আমি আর আব্বু যেন ঝরে সব কিছু হারানো পথহারা পথিকের মতো হয়ে গেলাম। আমাদের খেতে শান্তি নেই, ঘুমোতে শান্তি নেই। আব্বু তো তাও ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত রাখায় আম্মুর শোকটা কাটিয়ে উঠতে পারছে, কিন্তু আমি কি করে নুরির শোক কাটাবো? তখন আমার এক বন্ধুর পরামর্শে কিছুদিন শুরু করি, খাওয়া অভ্যাস করলাম। এতে অবশ্য ভালোই লাগতো। আমার হ্যালুসিনেশন হতো, তখন নুরিকে আমি দেখতে পেতাম, ভালো লাগতো। কিন্তু এভাবে কতদিন ওকে স্পর্শ করতে চাইতাম, কিন্তু পারতাম না, যন্ত্রণায় ছটফট করতাম। তখন ও বন্ধু যন্ত্রণা কমার জন্য আমাকে নিয়ে গেল এক জায়গায়, সেটা হলো অর্থাৎ বিভিন্ন আবাসিক এরিয়ার স্বামী স্ত্রী পরিচয়ে ওরা দালালের সাথে থাকে। ইউসুফের এই কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠল। ভাবলাম, এসব খারাপ জায়গায় গিয়ে লোকটা আবার কোনো রোগ বাঁধিয়ে বসেনি তো? উপর থেকে মানুষটা নিপাট ভালো মনে হলো, অথচ তলে তলে একই কথা শোনালে আমায়। আমি উৎসুক হয়ে জানতেছিলাম এরপর কী হলো। কিছুই হলো না, মানে বুঝলাম না। নিজেকে নষ্ট করতে মন চাইলো না। কিছুক্ষণ বসে থেকে ও রেটের টাকাটা দিয়ে বের হয়ে আসলে আমার শিক্ষা, আমার ধর্মীয় বোধ, নিজের সাথে নিজের সততা সব মিলিয়ে আমি পারিনি পাপের অতলে তলিয়ে যেতে। সেদিন থেকে পণ করলাম, না, এভাবে আর না, নিজেকে সামলে উঠতে হবে। আব্বুকে বলে অফিসে বসতে শুরু করলাম। দিনরাত কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখলাম, আর ওইসব খারাপ বন্ধুদের সংস্পর্শে এড়িয়ে চলতে লাগলাম। বিয়ে করার মোটেও ইচ্ছা ছিল না, তবে তোমার ছবিটা দেখার পর মনটা আমার বুঝলো একটা সঙ্গীর বড়ই প্রয়োজন। আমি আর অমত করিনি। তোমাকে কেন আমার ঘটনাগুলো বললাম জানো? কেন? নিজের অপরাধ বোধ থেকে। কারণ প্রতিটি মানুষের কিছু গোপনীয়তা থাকে। উপর থেকে যতই ধোপ দুরস্ত দেখাক না কেন, ভিতরে ভেতরে সবার জীবনে কিছু কালিমা থাকে। আমিও এর বাইরে নেই। তোমাকে পুরো কথাগুলো বলে নিজেকে হালকা মনে লাগছে। মনে মনে বললাম, তোমার তো হালকা লাগছে, আর আমার মনটা বিষতে ভরে গেছে। না পেলাম জীবনে বাবা মায়ের আদর ভালোবাসা, না পেলাম ভালোবেসে যার সাথে ঘর বাঁধলাম তার ভালোবাসা। আর তোমার কাছে আদৌ কি কোনো ভালোবাসা অবশিষ্ট আছে, নাকি নুড়ি যাওয়ার সাথে সাথে সেও শেষ হয়ে গেছে? হঠাৎ শীতল বাতাস বইতে শুরু করলো, আকাশে মেঘলা ঘনঘটা। মনে হলো এক্ষুনি বৃষ্টি নামবে। আমি মন দিয়ে ওর সমস্ত কথা শুনলাম। আমার বুকের ভিতরটা অজানা কষ্ট হচ্ছিল। মানুষটার জন্য মায়া যে লাগেনি
তা বলবো না। নুরি চলে যাবার পর কী নিদারুণ কষ্টে ওর ভিতরে শেষ হয়ে গেছিলো, যে কারণে নিয়েছিল। কিন্তু শেষ অবধি নিজেকে তো বাস্তব জীবনে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই কম কিসে। আমি হঠাৎ তাকে জিজ্ঞাসা করে বসলাম, নুরির মতো আমাকে ভালোবাসতে পারবে তো? কিছুদিন আগে হলে পারতাম না, কিন্তু এখন মনস্থির করছি সব কিছু আবার নতুন করে শুরু করব। তবে তুমি যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে পুরনো অতীত আর সামনে এসে দাঁড়াবে না। বৃষ্টি নেমে গেছে, আকাশ মুষলধরে ঝরছে, আর তার সাথে ঝোড়ো হাওয়া। হঠাৎ ইসুব আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পারবো পারবে না আমাকে ভালোবাসতে? আমি যেন এই অপেক্ষাতে ছিলাম। ওকে শক্ত করে আঁকড়ে ধরলাম, মাথা নাড়িয়ে বললাম, পারবো। এরপর একটা নির্ভরতার জন্য আমি যেন মুখিয়েছিলাম। প্রবল বৃষ্টি, ইসুপের স্পর্শ। ইসুপ আমাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখলো। কত সময় ধরে গেল আমাদের যেন হুঁশ জ্ঞান নেই। একসময় বৃষ্টি থেমে গেল। আমার কপালের চুলগুলো সরিয়ে আলতো করে চুমু খেলো। মমতা ভরা এই ছোঁয়াতে আমার পুরো শরীর কেঁপে উঠল। চাঁদ ডুবে গেছে, ঘুটঘুটে অন্ধকার। ও আমাকে পাজাকলা করে ছাদ থেকে নেমে আসলো। রুমে এসে আমি ওকে বললাম, এত দামি শাড়ি বৃষ্টিতে ভিজে গেলো, যাক না, রাতটা না হয় শাড়িটার মাঝে স্মৃতি হয়ে থাক। তুমি দুটো কাপড় বদলাও, শুকনো তোয়ালে দিয়ে চুলটা মুছে নাও। আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা বদলে একটা ম্যাক্সি পরে নিলাম। শুকনো তোয়ালাতে চুল জড়িয়ে বারান্দায় শাড়িটা মেলে দিলাম। ততক্ষণে ইসুপ তোয়াল্লা জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। চুলের গোড়া দিয়ে মুক্ত দানার মতো পানির ফোঁটা হচ্ছে। ইসুপকে খুব আকর্ষণীয় লাগছে। কিছুক্ষণ তাকানোর পর আমার চোখ দুটো লজ্জায় অনবরত হলো। ইসুপের দৃষ্টি এড়ালো। কাছে এসে কানের কাছে গাঢ় স্পর্শ বলল, এত লজ্জা পেলে মধুর দাম্পত্য কিভাবে শুরু করবে? 5 বছর পর। ইসুপ কথা রেখেছিল, আমাকে এক আকাশ ভরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। একটা ছেলে হলো আমাদের। আমার শ্বশুর এখন আর অফিসে বসে না। পুরো দায়িত্ব ইসুপের কাছে অর্পিত হয়েছে। আমি বিয়ের পর চাকরিতে জয়েন করি, সংসার সামলেছি। না, রাজনের খোঁজ আর রাখিনি, কেননা আমি আমার বিষাক্ত অতীতকে মনে করতে চাই না। এতে আমার বর্তমান জীবনধারা ক্ষতিগ্রস্ত হবে। তবে মামা ডেকে পাঠিয়েছিল, আমি আর ইসুপ গিয়েছিলাম। আমার জন্য করা সমস্ত অন্যায়ের জন্য মাপ চেয়ে নিয়েছিল। মামা তখন মৃত্যুশয্যায়। এর কিছুদিন পর মামা মারা যান। মামাতো ভাই নওশাদ জার্মান প্রবাসী হয়েছে। মামির শরীর ভালো না। মিম এখন মামির দেখাশোনা করে। আমি খুব একটা যাই না, ফোনে একটু কথা হয়। আমি আসলে এখন শুধু নিজের সংসার, স্বামী, সন্তান, বৃদ্ধ শ্বশুরকে ওদের নিয়েই থাকতে চাই। দুষ্ট লোকের বদনজর আমার সংসারটাকে ফেলতে চাই না। আল্লাহ পাকের কাছে এই শুকরানা শেষ নেই। অনেক অপ্রাপ্তি ছিল জীবনে, কিন্তু দিন শেষে প্রাপ্তিটা এত বেশি ছিল যা সব অপ্রাপ্তিকে ছাপিয়ে গিয়েছে। সমাপ্ত। দ্বিতীয় বাসর, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।